দেখা যাচ্ছে তো না স্লাইড? জি ম্যাম। ওকে, আসলে এটার হেডলাইনটা হচ্ছে, আমি যদি টপিকসটা বলি, বারবার লেকচার আউটলাইনের কথা হচ্ছে, তোমাদের কাছে থাকলে সেটা আসলে বুঝতে সুবিধা হতো। একটা হেডলাইন হবে যে এক্সটেনশন টিচিং মেথড, এটা হচ্ছে একটা হেডিং। এটার আন্ডারে আমরা অনেকগুলো ক্লাস নিব, তোমাদের আরেকজন ম্যাডাম ক্লাস নেবেন, আগের গুলো আমি ছিলাম মাঝামাঝিতে। যাই হোক, আমি শুরু করছি, এজন্য তোমাদের কিছু বেসিক কথা আমি একটু বলে নিই। আচ্ছা, টিচিং মেথড এই জিনিসটা তোমাদের কি মনে হচ্ছে? টিচিং মেথড তাহলে কি জিনিস বাংলায় যদি বলো? টিচিং মেথড ম্যাম ফার্মারদেরকে কিভাবে এক্সটেনশন অফিসাররা মানে শিখাবে, যে তাদেরকে মোটিভেট করবে পদ্ধতিটা, হ্যাঁ এটাই। তোমাদের ম্যাডাম ক্লাস নেবেন, আমি জাস্ট একটু বেসিক কথা বলি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। টিচিং মেথড হচ্ছে আসলে কি, কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক বা স্টাইল যেটা ফলো করে একজন এক্সটেনশন ওয়ার্কার একজন ফার্মারকে এক্সটেনশনের যে নলেজ গুলো সেগুলো প্রোভাইড করে থাকে বা টেকনোলজি গুলো দিয়ে থাকে, সেটা হচ্ছে মেথড। এটা বিভিন্ন ধরনের হতে পারে। 3 ধরনের যদি আমি বলি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমি যখন একজন ফার্মারকে ইন্ডিভিজুয়ালি যে কোনো টেকনোলজি প্রোভাইড করব, সেটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল টিচিং মেথড। আমি যদি গ্রুপ অফ ফার্মার্সকে একসাথে কোনো টেকনোলজি রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে গ্রুপ টিচিং মেথড। আর আমি যদি গ্রুপের বাইরে মাস পিপুল, মানে ওনারাও ফার্মার, কত দূর পর্যন্ত গ্রুপ বলতে পারবো বলো তো? কতজন ফার্মার থাকলে সেটাকে গ্রুপ বলা যেতে পারে? 8 থেকে 10। ঠিক আছে, কিন্তু গ্রুপের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, স্মল গ্রুপ, মিডিয়াম গ্রুপ, লার্জ গ্রুপ। বুঝতে পারছো? লার্জ গ্রুপ যদি আমি বলি, মোটামুটি ধরো 100, 150 পর্যন্ত বা 200 পর্যন্ত, সেটাকে আমরা গ্রুপের মধ্যে কাউন্ট করতে পারি। বা 200-র বেশি হয়ে গেলে সেটাকে আমরা মাস পিপুল বলবো। মাস তোমরা তো বুঝোই না? মাস 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 মেথড ওটাকে বলবো। তো ইন্ডিভিজুয়াল টিচিং মেথড কিছু টেকনিক আছে, ইন্ডিভিজুয়ালি ফার্মারের সাথে যোগাযোগ করার কিছু মেথড আছে, সেগুলোকে আমরা কয়েকটা তোমরা শিখবা, ম্যাডাম তোমাদের পড়াবেন। সেগুলোকে আমরা বলতে পারি ফার্ম এন্ড হোম ভিজিট টেকনিক একটা। তারপরে আছে অফিস কল, টেলিফোন কল, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, একজন ফার্মারের সাথে একজন এক্সটেনশন ওয়ার্কার এই পদ্ধতিতে টেকনোলজি গুলো ডিসেমিনেট করে থাকেন ইন্ডিভিজুয়ালি। আর গ্রুপের মধ্যে আছে কিছু টেকনিক, গ্রুপ ডিসকাশন, গ্রুপ মিটিং। আবার এই যে আমি যেটা তোমাদের পড়াবো মেথড এন্ড রেজাল্ট ডেমনস্ট্রেশন, এখানে কি একজন ফার্মার হবে না, এখানে গ্রুপ অফ ফার্মার্সকে আমি একজন এক্সটেনশন ওয়ার্কার একসাথে কোনো টেকনোলজি বিষয়ে জ্ঞান দান করে থাকবো। তাহলে আমি তোমাদের আসলে গ্রুপ টেকনিক থেকে পড়াশোনা শুরু করব আজকে। মেথড এন্ড রেজাল্ট ডেমনস্ট্রেশন, এটা হচ্ছে একটা গ্রুপ টেকনিক। এখানে তাহলে আমি কি বললাম, যে গ্রুপ অফ ফার্মার কে আমি একসাথে শেখাবো, একজন ফার্মারকে ইন্ডিভিজুয়ালি না। এখানে আমার এই টেকনিকটার জন্য গ্রুপ অফ ফার্মার্স লাগবে। তাহলে গ্রুপ অফ ফার্মার্স তাদের কি হোমোজেনিটি থাকলে ভালো কিনা বলো? তাদের মধ্যে সিমিলারিটি থাকলে ভালো না? জি ম্যাম। কেন ভালো সেটা বলো দেখি। তাহলে ম্যাম তাদের মতামতের মধ্যে একটা সাদৃশ্যতা থাকবে। হ্যাঁ, এটা একটা বিষয়। একটা দেখো, আমি যদি ধান চাষের কোন টেকনোলজি শেখাতে চাই, সেখানে যদি পাট চাষিরা আসে, সেটা কি উপকার হবে তাদের? না ম্যাম। তাহলে তো সেটা গ্রুপ হলো না, তাহলে তো তাদের লাভ হবে না। কাজে আমার যদি ব্যাকগ্রাউন্ডটা সিমিলার থাকে ফার্মারদের, যে হ্যাঁ তারা সবাই ধান চাষ করে কিংবা তারা সবাই পাট চাষ করে, আবার অনেক সময় উপকার হয় না, সেটাও বলাটা ভুল, কিন্তু সিমিলার হলে ভালো। আবার সিমিলার না হলে উপকারটা কি, অনেক সময় তারা উৎসাহিত হবে। হয়তো তারা সবসময় ধান চাষ করেন, কিন্তু একজন পাট চাষির যদি আসেন সেখানে, আমি যদি পাট চাষের উপরে দেখাই, তাহলে হয়তো অন্যরা কি পাট চাষ করতে উৎসাহিত হবে। এটা অনেক সময় ইফেক্টিভ হয়। কিন্তু সিমিলার ব্যাকগ্রাউন্ড হলে ভালো। অনেক সময় সিমিলার ব্যাকগ্রাউন্ড না আসলে কি হয়, 1-2 জন বাইরে থেকে আসলে সেটা খুব বেশি অসুবিধা হয় না, কারণ তারা নতুন টেকনোলজি দেখে বা নতুন ভ্যারাইটিটা দেখে সেটা করতে উৎসাহিত হতে পারেন। আচ্ছা, তাহলে মেথড ডেমনস্ট্রেশন এন্ড রেজাল্ট ডেমনস্ট্রেশন দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি তোমাদের আজকে দুইটা পড়াবো। তাহলে বাংলায় যদি বলতে চাও মেথড ডেমনস্ট্রেশন, তাহলে বাংলায় এটা কি মানে দাঁড়াবে বলতো? বাংলা যদি করো মেথড ডেমনস্ট্রেশন, এটা বাংলা কি হবে? পদ্ধতি নির্দেশক। হ্যাঁ, নির্দেশক না, ঠিকই আছে, পদ্ধতি প্রদর্শনী, ডেমনস্ট্রেশন। আমরা আগে ল্যাবে বলতাম না, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে ডেমনস্ট্রেটর, তোমাদের মনে আছে মনে হয়, বিশেষ করে ইন্টারমিডিয়েটে, তাই না? ডেমনস্ট্রেটর থাকেন একজন। জি ম্যাম। হ্যাঁ, তো এটা হচ্ছে হ্যাঁ পদ্ধতি প্রদর্শনী। আমি তোমাদের কাছে কি কি পড়াবো দেখো, যে মিনিং অফ মেথড ডেমনস্ট্রেশন এন্ড রেজাল্ট ডেমনস্ট্রেশন, তারপরে হচ্ছে
কিভাবে মানে প্রসিডিউর অর হাউ টু কন্ডাক্ট মেথড ডেমনস্ট্রেশন এন্ড রেজাল্ট ডেমনস্ট্রেশন, অ্যাডভান্টেজেস অফ মেথড ডেমনস্ট্রেশন এন্ড একইভাবে রেজাল্ট ডেমনস্ট্রেশন এন্ড দেয়ার লিমিটেশন। আর আমরা শিখবো টাইপস অফ রেজাল্ট ডেমনস্ট্রেশন। মেথড ডেমনস্ট্রেশনের কোনো টাইপস নাই, বাট রেজাল্ট ডেমনস্ট্রেশনের কিছু টাইপস আছে। এবং ফাইনালি আমরা শিখবো ডিফারেন্স বিটুইন মেথড ডেমনস্ট্রেশন এন্ড রেজাল্ট ডেমনস্ট্রেশন। তোমাদের লেকচার আউটলাইনে ঠিক এভাবে আছে, আমি সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে শেখাবো। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে মেথড ডেমনস্ট্রেশন জিনিসটা কি। পদ্ধতি প্রদর্শনী বাংলায় যদি আমি বলি, এই যে খেয়াল করো, তাহলে মেথড ডেমনস্ট্রেশন ইনভলভস শোয়িং এন্ড টেলিং ভিজুয়াল এন্ড ভার্বাল explanation of a process or a fact or an idea। কোন একটা টেকনোলজি বা কোন একটা ভ্যারাইটি যখন আমি ফার্মারের সামনে দেখাবো এবং সেটা কিভাবে কাজ করে বা কিভাবে সেটা ফিল্ডে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি ভিজুয়ালি দেখাবো এবং ভার্বাল এক্সপ্রেশন দিয়ে বোঝাবো, তখন সেটাকে হচ্ছে মেথড ডেমনস্ট্রেশন। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল বলি, যে আগাছা নাশক যন্ত্রের কথা তোমরা শুনেছো নাকি? অ্যাগ্রোনমিতে শুনোনি? জি ম্যাম, হার্বিসাইড। জি ম্যাম। না, মেশিনের কথা বলতেছি আমি। আচ্ছা আচ্ছা। Knapsack জি, sprayer। হ্যাঁ, স্প্রেয়ার। ধরো সেটা কিভাবে এখন ব্যবহার করতে হয় ফার্মার জানে না, তাহলে তাকে আমি শিখাবো যে একটা স্প্রেয়ার বা সিড ডিলার কিভাবে ইউজ করতে হয় সেটা আমি হাতে কলমে তাকে দেখাবো এবং ধরে ধরে দেখাবো যে এটা এইভাবে ব্যবহার করতে হয় এবং সেটা আমি এক্সপ্লেন করে করে বোঝাবো। সেটাই হচ্ছে পদ্ধতি প্রদর্শনী। যে কোনো একটা টেকনোলজি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা যখন আমি ফার্মারকে দেখানোর মাধ্যমে এবং সেটা তাকে বুঝাবো, এক্সপ্লেনেশনের মাধ্যমে বুঝাবো, একই সাথে দেখাবো, ভিজুয়াল এন্ড ভার্বাল। খেয়াল করো বিষয়টা, একই সাথে আমি টেকনোলজিটা তাকে দেখাচ্ছি এবং সেটা কিভাবে ফিল্ডে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি এক্সপ্লেনেশনের মাধ্যমে বলছি একই সাথে। তখন সেটা হচ্ছে পদ্ধতি প্রদর্শনী। একটা কাজ আসলে কিভাবে করতে হয় হাতে কলমে শেখানোটাই হচ্ছে মেথড ডেমনস্ট্রেশন। দেখো, ইট ইজ এসেনশিয়ালি এ স্কিল ট্রেনিং। তাহলে মেথড ডেমনস্ট্রেশনের মাধ্যমে আসলে কি হবে, একজন ফার্মারের দক্ষতা মানে সে কিভাবে সেটা সে নিজেও করতে পারবে সেটাই আসলে আমি ট্রেন আপ করছি তাকে। ইট ইনভলভস সিইং, হিয়ারিং, পার্টিসিপেটিং এন্ড প্র্যাকটিসিং ইন এ গ্রুপ। এই যে খেয়াল করো, আমি কিন্তু আগে বলেছি এটা একটা গ্রুপ টেকনিক। এখানে গ্রুপ অফ ফার্মার্স থাকবে। কাজে মেথড ডেমনস্ট্রেশনের মাধ্যমে তারা কি করছে, একই সাথে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। যেহেতু আমি এটা ভার্বাল এক্সপ্লেনেশন দিব অ্যাজ অ্যান এক্সটেনশন ওয়ার্কার, তারা একসাথে অংশগ্রহণ করবে এবং একই সাথে প্র্যাকটিস করবে। কিন্তু ফাইনালি প্রত্যেকে কিন্তু ওই টেকনোলজিটা তারা নিজেরা করে করে দেখবে আমার সামনেই। কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? কি বোঝা যাচ্ছে? জি ম্যাম, বুঝি। জি ম্যাম। একটা জি, ma'am। টেকনোলজি আমি হাতে কলমে ফার্মারকে শেখাবো এবং সেটা এক্সপ্লেন করে করে একই সাথে সে আমার টেকনোলজিটা দেখবে এবং শুনতে পারবে যে কিভাবে সেটা অ্যাপ্লাই করতে হয়। এটা একটা স্কিল ট্রেনিং এর মতো। কাজে সে দেখতেছে, শুনতেছে, একসাথে সবার সাথে শিখতেছে এবং কি একসাথে প্র্যাকটিসও করছে ইন এ গ্রুপ। ম্যাম, হ্যাঁ, বলো। আচ্ছা মানে ধরেন যে কোনো নতুন ফসলের জাত আসছে, সেটা আমি ফার্মারকে বুঝাই দিলাম যে এটা এইভাবে চাষ করতে হয়, এটাও কি মেথড ডেমনস্ট্রেশন? না শুধুমাত্র নতুন টেকনোলজি কিভাবে ব্যবহার করবে সেটার পদ্ধতি শিখে দেওয়াটা হচ্ছে মেথড ডেমনস্ট্রেশন? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করেছো। নতুন ভ্যারাইটি যখন আসে সেটা আসলে রেজাল্ট যখন কোনো যদি আমি ক্রপের ভ্যারাইটি গুলোর ক্ষেত্রে বলি, সেটা আসলে রেজাল্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখালে ভালো। ফলাফলটা, ইল্ড, বুঝতে পারছো? ওটা হবে রেজাল্ট ডেমনস্ট্রেশন, ফলাফল প্রদর্শনী। কিন্তু বিশেষ করে মেশিনারি বা যেগুলো প্র্যাকটিস করা লাগে ফিল্ডে, সেগুলোর জন্য মেথড ডেমনস্ট্রেশনটা ভালো, পদ্ধতিটা দেখানো। এবং তুমি একইভাবে দেখাতে পারো যে কিভাবে জমি তৈরি করতে হয়, সেটাও তুমি মেথড ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাতে পারো যে কিভাবে জমিটা তৈরি করলে আপনি ভালো ফলাফল পেতে পারেন। বুঝতে পারছো বিষয়টা? জি ম্যাম, তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে ম্যাডাম ওই যে ফসলের জাত আসতেছে, তারপরে ওই যে আমি যদি কোনো মানে ওই যে ফার্টিলাইজারও বলি, এগুলো সব রেজাল্ট ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছে। ফার্টিলাইজার বলতে কি, তুমি ফার্টিলাইজার দেওয়ার পরে হয়তো একজন ফার্মার আগে ইউরিয়া ফার্টিলাইজারটা ব্যবহার করতো না, অ্যাজ ফর এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম। নতুন আমি দেখালাম এবং ইউরিয়া সারটা ব্যবহারের ফলে কি হচ্ছে, উৎপাদন বেড়ে যাচ্ছে বা প্ল্যান্টের গ্রোথটা ভালো হচ্ছে। সেটা তুমি যখন হ্যাঁ। ফলাফলটা আরেকজনকে দেখাবো, ফলাফল প্রদর্শনীটা হচ্ছে রেজাল্ট ডেমনস্ট্রেশন। বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, আর এটা হচ্ছে কি পদ্ধতি। একজন ফার্মার করতে চাচ্ছে, হ্যাঁ, যে কিভাবে করতে হয় বা সারের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় ফিল্ডে। ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশনের কি নিয়ম আছে না?
কিভাবে জি, দিতে হয়, হ্যাঁ সেটা যখন তুমি হাতে কলমে শিখাবা, যে কোনো পদ্ধতি হাতে কলমে শেখানোটা হচ্ছে মেথড ডেমনস্ট্রেশন পদ্ধতিটা। আর তুমি যখন Sure. ফলাফলটা দেখাবা যে আগের ক্রপের চাইতে আপনার এই ক্রপের ফলন বেশি, দেখেন আগের ক্রপের চাইতে এই ক্রপ চাষ করা সহজ, আপনি দেখেন যে পদ্ধতি কত সহজে করা যাচ্ছে, ফলাফলটা যখন তুমি তাকে দেখাবো, ফলাফল সেটা হচ্ছে রেজাল্ট ডেমনস্ট্রেশন। বুঝতে পারছি। তাহলে আমি এতক্ষণ তো জানলাম, মানে এটা জানলাম, প্রসিডিউরটা কি। আমি আসলে মেথড ডেমনস্ট্রেশন আমি দিতে চাচ্ছি ফার্মারদের সামনে, কি কি মানে প্রসিডিউর আমাকে ফলো করতে হবে। তোমাদের পরীক্ষা যদি আসে যে রাইট ডাউন দ্য প্রসিডিউর অফ মেথড ডেমনস্ট্রেশন, তোমাকে তাহলে এই অ্যান্সারটা করতে হবে এভাবে। 3টা ধাপ আছে দেখো। নাম্বার 1 হচ্ছে প্ল্যানিং এন্ড প্রিপারেশন, তারপর 2 নম্বর আছে কি ইমপ্লিমেন্টেশন এন্ড ফাইনালি ফলো আপ। এই 3টা ধাপ আছে একটা মেথড ডেমনস্ট্রেশনের প্রসিডিউরে, প্ল্যানিং এন্ড প্রিপারেশন, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড দেন ফাইনালি ফলো আপ। এই বিষয়টা রেজাল্ট ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, 3টা স্টেপ ফলো করে রেজাল্ট ডেমনস্ট্রেশন করা হয়, প্ল্যানিং এন্ড প্রিপারেশন, ইমপ্লিমেন্টেশন এন্ড ফলো আপ। আচ্ছা, প্ল্যানিং এর মধ্যে কি কি যাবে তাহলে খেয়াল করো। যে কোনো কাজ শুরুর আগে তো আমাদের প্ল্যানিং করতে হবে, সেটা যে কোনো কাজ হোক না কেন। তোমরা যে ক্লাসে আজকে অ্যাটেন্ড করেছো এর জন্য কি প্ল্যানিং করছিলা কিনা বলো? 9টায় ক্লাস, তাহলে তো আমাকে একটু আর্লি উঠতে হবে, আমার মোবাইলে চার্জ আছে কিনা, আমার ইন্টারনেট আছে কিনা, সব কি খেয়াল করছো কিনা বলো? জি ম্যাম। হ্যাঁ, বা একটা সুইটেবল প্লেসে তোমরা বসছো যে হ্যাঁ এখানে বসলে ভালো মতো দেখা যাবে, শোনা যাবে, এই বিষয়গুলো প্ল্যানিং। তাহলে একই মতো মেথড ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু সেম। প্ল্যানিংটা কি করছে দেখো, যে ডিসাইডিং অন দ্য ইম্পর্টেন্ট টপিক, আমি কোন টপিকের উপরে মেথড ডেমনস্ট্রেশন দিব। স্প্রেয়ার কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাবো আজকে, নাকি সিড ডিলার কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখাবো, নাকি ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা শিখাবো। তোমাকে আগে টপিকটা ঠিক করতে হবে যে আমার ফার্মারদের জন্য কোনটা প্রয়োজন, এখন ওদেরকে কোনটার বিষয়ে আমাকে মেথড ডেমনস্ট্রেশন দিতে হবে। কাজে কি করতে হচ্ছে, প্রথম কথা প্ল্যানিং এর ডিসাইডিং অন দা ইম্পর্টেন্ট টপিক। তারপরে কি করতে হবে, আমার অডিয়েন্স ঠিক করতে হবে, কাদেরকে আমি শেখাবো। আমি এক্সটেনশন ওয়ার্কার, আমি যাকে তাকে তো রাস্তার লোকজনকে ধরে তো আমি শেখাতে পারি না। আমার অডিয়েন্স ঠিক করতে হবে যে কাদের আসলে এই মেথড ডেমনস্ট্রেশনটা দরকার। আমার অডিয়েন্স ঠিক করতে হবে, টার্গেট অডিয়েন্স। ধান চাষীদের শেখাবো না পাট চাষীদের শেখাবো নাকি মাছ চাষীদের শেখাবো, আমাকে অডিয়েন্স ঠিক করতে হবে। দেন আমাকে কি ভেন্যু ঠিক করতে হবে, যে কোথায় জায়গাটা ভালো হয়, কনভেনিয়েন্ট হয়, কোথায় সবাই আসতে পারবে, কোথায় একসাথে এত লোক দাঁড়াতে পারবে, আমাকে ঠিক করতে হবে ভেন্যু। তারপরে কি ডেট এন্ড টাইম, তারিখ এবং সময়। কাদের সাথে কনসাল্ট করে আমি করব, লোকাল লিডারদের সাথে। এটা তোমাদের পড়ানো হবে, একটা টপিকস আছে তোমাদের লিডারশিপ, এটা আরেকজন শিক্ষক তোমাদের পড়াবেন। লোকাল লিডার, লোকাল লিডার মানে কি তোমাদের কি মনে হচ্ছে? লোকাল লিডার কারা হবেন? গ্রামের গ্রামের চেয়ারম্যান মেম্বারও হবেন, আবার কি একজন আদর্শ ফার্মার, আইডিয়াল ফার্মারও কিন্তু লোকাল লিডার। বা অনেকের খুব ইচ্ছা আছে যে এক্সটেনশন ওয়ার্কের সাথে কাজ করার, নতুন টেকনোলজি নেওয়ার আগ্রহ থাকে অনেক লোকের। তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম। একটা যদি যে কোনো নতুন ব্র্যান্ড আসলে সবাইকে আগে নেয়, তোমাদের কি মনে হয়? ধরো কসমেটিক্স এর একটা নতুন ব্র্যান্ড, সবাইকে আগে নিয়ে নেয়, তোমাদের কি মনে হয়? না ম্যাম। না ম্যাম। তোমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকে আছে যে তার নতুন ব্র্যান্ড মানে আগে খুঁজে, সে নেটে সারাক্ষণ খুঁজতে থাকে নতুন কিছু আসছে কিনা। আবার অনেকে আছে কি আগে ও বান্ধবী ব্যবহার করুক তারপরে আমি করব। ফার্মারদের ক্ষেত্রেও সেম, কিন্তু এই ক্যাটাগরি তোমাদেরকে পড়ানো হবে যে আরেকজন হচ্ছে নেক, তারপর আমি নিব, ঠিক কিনা বলো? জি ম্যাম। এর জন্য কি রেজাল্ট ডেমনস্ট্রেশন জি লাগে? ম্যাম। হ্যাঁ, ও কসমেটিক্স ব্যবহার করে দেখুক ও ফর্সা হচ্ছে কিনা, তখন আমি সেটা অ্যাপ্লাই করব। রেজাল্ট ডেমনস্ট্রেশনটা সেম, ফলাফলটা দেখে তোমরা ব্যবহার করবা। আবার এই যে দেখো এখন করোনা ভ্যাকসিন নিয়ে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এখন মনে ও আগে নেক, ও আগে নিয়ে দেখো কি হয়, মানে সবারই কিন্তু একটা এরকম মানসিকতা চলে আসছে, আমি পরে নিব, আগে দেখি কি হয়। অন্যান্য দেশে তো বিভিন্ন সমস্যা হচ্ছে ভ্যাকসিন নিয়ে, আমরা আগে নিব কিনা। কাজে লোকাল লিডার কিন্তু চেয়ারম্যান মেম্বার ওনারা আছেন, আবার কি ফার্মারদের মধ্য থেকে একজন, যারা মডেল ফার্মার মানে আদর্শ কৃষক বা আইডিয়াল ফার্মার যারা আছেন, ওনারাও কিন্তু লোকাল লিডার হতে পারে। লোকাল লিডারের কাজ কিন্তু কি ভলান্টারিলি, এই কাজ করার জন্য কিন্তু ওনারা পয়সা পেয়ে থাকেন না। ওনাদের কাজটা হচ্ছে কি, যখন নতুন টেকনোলজি নেওয়ার ওনাদের আগ্রহ থাকে বেশি, ওনারা এক্সটেনশন ওয়ার্কারের সাথে বেশি যোগাযোগ করেন, এক্সটেনশন অফিসে বেশি যান যে নতুন কোন টেকনোলজি আসছে কিনা। আসলে কি করে উনি আবার উনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আশেপাশে ফার্মার আছে তাদেরকে আবার জানান যে হ্যাঁ নতুন টেকনোলজি আসছে, নতুন ভ্যারাইটি আসছে। মানে উনি একটা নেতার মতো দায়িত্ব পালন, তোমাদের সিআর এর মতো দায়িত্ব পালন করেন। আর স্থানীয় লোকজন নেতা হলে কি সুবিধা আছে বলো দেখি? ম্যাম ওই মানুষদেরকে তারা ট্রাস্ট করবে, তাদের কথা শুনবে। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। কারণ হচ্ছে এক্সটেনশন ওয়ার্কারও বিশ্বাস অর্জন করবেন অবশ্যই। তুমি যখন এক্সটেনশন ওয়ার্কার হিসেবে কাজ করবা,
অবশ্যই তোমার সততা থাকতে হবে, তোমার বিশ্বাস থাকতে হবে, কিন্তু তারপরও নিজের লোককে কতটা বিশ্বাস করবে, কারণ এক্সটেনশনাল কত বাইরের মানুষ, কিন্তু লোকাল লিডার তো একজন, তাদেরই মধ্যেরই একজন। কাজে আমি আমার ভাই বলছে তার মানে এটা তো আমি অবশ্যই বিশ্বাস করি, আমার বোন বলছে আমি অবশ্যই বিশ্বাস করবো। এজন্য স্থানীয় প্রতিনিধি থাকলে যে কোনো টেকনোলজি ডিসিমিনেশনটা আরো সহজ হয়। আচ্ছা, এক্সটেনশন ওয়ার্কার আমি বারবার বলছি, তোমাদের আইডিয়া আছে যে তোমাদের এতদিন আইডিয়া হয়ে যাওয়ার কথা বিসিএস এর এন্ট্রি পোস্ট, ওটাকে কি বলে তাহলে? বলে এগ্রিকালচার ক্যাডারে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার। AEO হ্যাঁ, তোমরা ভালো জানো এইও। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে কি করব, আমি প্ল্যানিং এর মধ্যে প্রথমে আমি টপিকটা ঠিক করব, কি টপিকস এর উপরে মেথড ডেমনস্ট্রেশন দিচ্ছি, আমার অডিয়েন্স ঠিক করব, ভেন্যু ঠিক করব, ডেট টাইম স্থানীয় প্রতিনিধির সাথে আলোচনা করে ঠিক করব। তাহলে কি সুবিধা হবে দেখো, তোমার মিসিংটা কম হবে, কারণ স্থানীয় প্রতিনিধি জানে যে কে বেশি ধান চাষ করে, এক্সটেনশন ওয়ার্কারও জানে, তারপরেও আমি আবারও বলছি যে স্থানীয় প্রতিনিধিটা আরো ভালো জানে যে এই জায়গাটায় করলে সবাই আসতে পারবে, তারপরে আপনি এর সময়টা দেন তাহলে কৃষকদের সুবিধা আছে, তুমি তাদের সাথে আলোচনা করে ডেটটা ঠিক করলে সবার জন্য সুবিধা হয়। তারপরে দেখো কি তুমি কি করবা, আগে তো সময় তারিখ ঠিক করলা, তারপরে সেটা কি সার্কুলেট করে দিতে হবে যে কখন কোথায় কোন সময়ে আমি মেথড ডেমনস্ট্রেশন দিব, এটা তুমি প্রচার করে দিবা, সার্কুলেট করে দিবা। তারপরে কি করতে হবে, যে টপিকসটার উপরে তুমি মেথড ডেমনস্ট্রেশন দিচ্ছ সেটা সম্পর্কে রেলিভেন্ট ইনফরমেশন, তারপর ইকুইপমেন্ট, আমি সিড ডিলার দেখা, সিড ডিলার কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোনো প্রশ্ন আছে? সিড ডিলার কিভাবে ব্যবহার করতে হয়, এখন তোমার কাছে সিড ডিলারই নাই, ইকুইপমেন্ট যদি তোমার না থাকে তাহলে তুমি সেটা কিভাবে দেখাবে বলো? বা আমি একটা স্প্রেয়ার ব্যবহার করা দেখাবো ফার্মারকে, আমি স্প্রেয়ার নিয়ে আসিনি, মুখে মুখে বলছি, তাহলে কিন্তু মেথড ডেমনস্ট্রেশন হবে না। কাজে তোমাকে কি করতে হবে, রেলিভেন্ট ইনফরমেশন, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল, এগুলো সব অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করে রাখতে হবে। তুমি যখন দেখাবা এক্সটেনশন ওয়ার্কার হিসেবে, তোমারও কিন্তু নলেজ থাকতে হবে অথেন্টিক সোর্স থেকে। খেয়াল করো, এখন কিভাবে স্প্রে ব্যবহার করতে তুমি নিজেই জানো না, তুমি দেখাচ্ছ এভাবে এভাবে করবে, তাহলে ভুলভাবে যদি তুমি শেখাও, সেটা যদি ভুলভাবে অ্যাপ্লাই করা হয় সেটার কিন্তু ইফেক্ট ভালো হবে না। কাজে তোমাকে সেটার প্রিপারেশন আগে থেকে নিতে হবে। তারপরে দেখো কমপ্লিটিং অল অ্যারেঞ্জমেন্টস ফর দ্য ডেমনস্ট্রেশন, অল অ্যারেঞ্জমেন্ট তুমি করলা। তারপরে দেখো কি আইডেন্টিফাইং দ্য স্টেপ ইন কন্ডাক্টিং ডেমনস্ট্রেশন, তারপরে তুমি কি করবা, কোন কোন স্টেপ ফলো করতে হবে ডেমনস্ট্রেশনে, প্রথমে তুমি কোনটা দেখো ধাপে ধাপে, যে হ্যাঁ আগে স্প্রেয়ারের মধ্যে পানি ভরতে হবে, তারপরে হচ্ছে ওষুধ দিতে হবে, তারপরে এটা এইভাবে হাতে ধরতে হবে, স্টেপ গুলো তোমার কিন্তু কি ধাপে ধাপে সেটাকে আগে থেকে প্র্যাকটিস করে নিতে হবে, দেখো কি রিহার্সাল করে নিতে হবে, যেন তোমার কনফিডেন্স তো থাকে ফার্মারদের সামনে করতে, যে যেন ভুল না হয়। ভুল হতেই পারে কিন্তু সেটা তোমাকে কি মিনিমাইজেশনের মধ্যে থাকতে হবে, খুব বেশি যেন ভুল না হয়ে যায়। এন্ড ফাইনালি দেখো কি তুমি বিভিন্ন ধরনের টিচিং এইডস ব্যবহার করতে পারো ডেমনস্ট্রেশন সাইটে। প্রথমে তোমাদের আমি একটা কথা বলেছিলাম টিচিং মেথড, আর এখন বলতেছি টিচিং এইডস। তোমাদের প্র্যাকটিক্যালে যদিও এগুলো পড়ানো হবে, তা টিচিং এইডস তাহলে কি জিনিস, কি মনে হচ্ছে তোমাদের? টিচিং এইড কি তোমরা শুনতে পাচ্ছ না? ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, টিচিং এইডস বলো। যেটা শেখাতে হেল্প করবে। হ্যাঁ, এইডস মানে হচ্ছে কি সাহায্যকারী যে বিষয়গুলা। হ্যাঁ, একদম যে বলেছো চক, ডাস্টার বা খাতা কলম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওটা টিচিং এইডস এর মধ্যে পড়বে না, ওটা হচ্ছে টিচিং ম্যাটেরিয়াল, শিক্ষা উপকরণ। কিন্তু টিচিং এইডস হচ্ছে কি একদম সহায়তা করবে, তোমার টিচিং এ তার ইনফ্লুয়েন্স আছে। যদি আমি বলি ধরো এই যে আমি ক্লাস নিচ্ছি ল্যাপটপ বা এই যে মাল্টিমিডিয়া, বুঝতে পারছো? মাল্টিমিডিয়া যদি আমি একটা ওপেন করে রাখি, বা যে স্লাইডটা দেখো, স্লাইড, এটা কিন্তু একটা টিচিং এইড। আমি যদি এখন তোমাদেরকে ব্যাখ্যা নাও করি, তোমরা কিন্তু এটা দেখে কিন্তু কি ইনফরমেশন গুলো নিতে পারছো। টিচিং এইডস হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে টিচিং মেথড কে ইনহ্যান্স করে, আমার এই পদ্ধতিটাকে সহজ করে দিচ্ছে। কিন্তু তোমার হচ্ছে কি খাতা কলম, এটা তুমি কি নোট ডাউন করার জন্য ব্যবহার করছো, এটা শিক্ষা উপকরণ ম্যাটেরিয়ালস, বা টিচিং এইডস না, এটা শিক্ষাকে তোমার সহায়তা করছে না। ম্যাম সচেতনামূলক পোস্টার বানানো ওরকম? হ্যাঁ, পোস্টার হচ্ছে টিচিং এইড, এবং টিচিং মেথডও, টিচিং এইডস এবং মেথড দুইটাই তোমাদের এটা প্র্যাকটিক্যালে পড়ানো হবে। পোস্টার, টিচিং মেথড এবং টিচিং এইডস, কিছু কিছু আছে যেগুলো দুইটাই টিচিং মেথড এবং এইড দুইটাই, আবার কিছু কিছু আছে শুধু টিচিং এইডস। আমি একটা এক্সাম্পল বলি এখন, টিচিং এইডস এই যে মাল্টিমিডিয়া বা স্লাইড, এগুলো হচ্ছে টিচিং এইডস, তোমার শিক্ষাকে সহায়তা করার জন্য আমি ব্যবহার করছি।
যেন শিক্ষার মানে আমি টিচিং মেথডটা যেন আরো ইফেক্টিভ হয়। আমি যদি ধরো এই ক্লাসটা শুধু মুখে মুখে নিতাম, স্লাইড শেয়ার না করে, তোমরা যতটুকু না বুঝতা, এই স্লাইডটা দেখার মাধ্যমে তোমরা একটা আইডিয়া পাচ্ছ, এরপর আমি যখন বলছি তোমাদের এটা বুঝতে সুবিধা হচ্ছে, কি ঠিক কিনা বলো? এর জন্য এটা হচ্ছে টিচিং এইডস। কিন্তু আরেকজন বলেছে সে মোটামুটি কাছে গিয়েছিল যে টিচিং ম্যাটেরিয়ালস হবে, খাতা কলম এগুলো হচ্ছে টিচিং ম্যাটেরিয়াল, টিচিং এইডস না। তোমাদের প্র্যাকটিক্যালের ডিটেলস পড়ানো হবে আরো। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? প্ল্যানিং এন্ড প্রিপারেশন। ম্যাম, কোন এক্সটেনশন অফিসার যদি কারো আঞ্চলিক ভাষায় কথা বলে সেটাও কি টিচিং এইডস হবে? মানে এটা তো তাদের বুঝতে অনেকটা ইজি হয়ে যায়। ভাষা কিন্তু টিচিং এইডস না তো। টিচিং এইডস হচ্ছে যেটা তোমার টিচিং কে ইফেক্টিভলি যেন আরো বেশি ইফেক্টিভ হয় টিচিংটা, সেটার জন্য। আচ্ছা, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ধরো এক্সাম্পলটা সহজ করি। আমি যে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে টিচিং মেথড। আমি কোন মেথডে তোমাদের ক্লাস নিচ্ছি বলো দেখি? লেকচার। ম্যাম, আমি তোমাদের লেকচার নিচ্ছি, লেকচার হচ্ছে একটা টিচিং মেথড, এবং এই টিচিং মেথডটা যেন ভালোভাবে তোমরা বুঝতে পারো, মানে আমি যেন লেকচারটা আরো বেশি ইফেক্টিভ হয়, এটা হচ্ছে আমি যে জন্য স্লাইড ব্যবহার করছি, এজন্য এই স্লাইডটা হচ্ছে টিচিং এইড। বুঝতে পারছো? ম্যাম, লেকচার হচ্ছে টিচিং মেথড, এবং লেকচারটাকে ইফেক্টিভ করার জন্য আমি এই স্লাইড, এই ল্যাপটপ ব্যবহার করছি, এটা হচ্ছে টিচিং এইড। কাজে তুমি এরকম বিভিন্ন ধরনের টিচিং এইড, যেমন পোস্টার, হ্যাঁ তোমরা একজন বলেছো পোস্টার তুমি ব্যবহার করতে পারো যখন তুমি তাদেরকে ডেমনস্ট্রেশনটা দিচ্ছ, বা কি তুমি মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারো ওখানে। এগুলো হচ্ছে টিচিং এইড। বিভিন্ন ধরনের টিচিং এইড তুমি ডেমনস্ট্রেশন সাইটে ব্যবহার করতে পারো যেন ফার্মার ভালো মতো বুঝতে পারে। লিফলেট ব্যবহার করতে পারো, পোস্টার ব্যবহার করতে পারো, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টিচিং এইডস এক্সটেনশনের। তারপরে কি ইমপ্লিমেন্টেশন। আমি তো প্ল্যানিং করলাম, এখন সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এজন্য কি করবা? সব যে ম্যাটেরিয়ালস গুলো তুমি রেডি রাখছিলা ওগুলো ডেমনস্ট্রেশন সাইটে নিয়ে আসতে হবে। তারপরে কি শোয়িং ইচ অপারেশন স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে তুমি পদ্ধতিটা দেখাবা। আবার খেয়াল করতে হবে কি, দেখো অল দা পার্টিসিপেন্টস ক্যান সি দা ডেমনস্ট্রেশন উইদাউট ডিফিকাল্টি। সব পার্টিসিপেন্ট যেন কোনো ডিফিকাল্টি ছাড়াই সবগুলো দেখতে পারে, সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। আবার কি মেইনটেইনিং হারমোনি বিটুইন স্পিচ এন্ড অ্যাক্ট অফ ডেমনস্ট্রেশন। তুমি যে পদ্ধতিটা বলতেছো এবং দেখাচ্ছ সেটার মধ্যে কথা এবং দেখানোর মধ্যে মিল থাকতে হবে। আমি এখন বলতেছি কিভাবে হ্যান্ড স্প্রেয়ারের এটা ধরতে হয়, এখন তুমি স্প্রে করাটা দেখাচ্ছ, সেটা বললে হবে না। যখন যে ধাপটা দেখাবা তখন সে ধাপটা ব্যাখ্যা করতে হবে। স্পিচ এবং অ্যাক্ট এই দুইটার মধ্যে কি হারমোনি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। যখন যেটা দেখাবো তখন সেটা ব্যাখ্যা করবা। তারপরে দেখো কি তুমি সব পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে ইন্ডিভিজুয়ালি, না হলে তারা বুঝবে না। শুধু দেখলে কিন্তু বুঝতে পারবে না। মেথড ডেমনস্ট্রেশন করতে হবে কি, প্রথমে তুমি নিজে পদ্ধতিটা দেখাবা ব্যাখ্যা করার মাধ্যমে, এবং পরে প্রতিটা ফার্মারকে ইন্ডিভিজুয়ালি সেটা প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে। তারপরে দেখো ফাইনালি ক্লারিফাইং ডাউটস এন্ড অ্যানসারিং দেয়ার কোশ্চেন। এরপরে যদি ওই রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা তাদের মধ্যে কোনো সন্দেহ থাকে, কনফিউশন থাকে, অ্যাজ অ্যান এক্সটেনশন ওয়ার্কার তুমি সেগুলো ক্লারিফাই করবা। 3 নম্বর স্টেপ হচ্ছে কি ফলো আপ। তুমি তো তাদেরকে দিয়ে দিলা, মেথড ডেমনস্ট্রেশনটা শেখাই ফেললা, তারপরে কি করতে হবে? রেকর্ড অফ দ্য পার্টিসিপেন্টস। তোমাকে রেকর্ড রাখতে হবে যে কারা কারা অংশগ্রহণ করেছিল, কোন কোন ফার্মার আমার এই মেথড ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করছিল, এবং তাদের সাথে কন্টাক্ট রাখতে হবে। কেন তাদের রেকর্ডটা রাখা কেন লাগবে বলো দেখি? কেউ কিছু বলো। ম্যাম, হ্যাঁ। পরবর্তীতে ওদের সাথে যোগাযোগ করা যাবে যে মানে কে কিভাবে ইউজ করলো মেথডটা এবং কত। ভেরি গুড, হ্যাঁ তোমরা ভালো বুঝতে পারছো। কারণ হচ্ছে কি সে সেটা শুধু শিখে কি বসে থাকলো কিনা, আমি নতুন টেকনোলজি তাকে শেখালাম, নতুন টেকনোলজি শিখাইছি কেন, যেন সে মাঠে সেটা ব্যবহার করে। এখন সে শিখার পরে কোনো খোঁজ খবর নাই, তাহলে তো আমি খুঁজে পাবো না। তাদের রেকর্ড আমার কাছে না থাকে আমি তো তাকে জানতে পারবো না যে আপনি সেটা। এটা এটা দেখো ধাপটা হচ্ছে কি ফলো আপ, তোমাকে সেটা মনিটর করতে হবে। এটাও কিন্তু একটা এক্সটেনশন ওয়ার্কারের কাজ। শুধু টেকনোলজি শেখালে হবে না, সেটা সে অ্যাপ্লাই করছে কিনা বা সেটা ব্যবহার করতে গিয়ে তার কোনো ডিফিকাল্টি হচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। টাইম টু টাইম মনিটর করতে হবে, ফলো আপ করতে হবে। এই যে দেখো অ্যাসিস্টিং দ্য পার্টিসিপেন্টস ইন গেটিং দ্য রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্ট। অনেক সময় হতে পারে তারা কোথা থেকে এটা কিনবে বা তাদেরকে আমরা কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে ফলো আপের মাধ্যমে।
তারা হয়তো বলবে যে আমি ব্যবহারটা ভালো মতো শিখেছি, কিন্তু আমার কাছে তো হ্যান্ড স্প্রে নাই, এটা কোথা থেকে পাওয়া যায়, কিভাবে, তোমাকে সেটা পাওয়ার জন্য অ্যাসিস্ট করতে হবে, সহায়তা করতে হবে। It is to be known whether the participant farmers use the learned skill. এটা অবশ্যই তোমাকে জানতে হবে যে আমার যে পার্টিসিপেন্ট ছিল ফার্মার, সে সেটা আসলে ব্যবহার করছে কিনা, যে স্কিলটা আমি তাকে শেখাইলাম। এটাই হচ্ছে ফলো আপের কাজ। কাজে 3টা ধাপ আমাদেরকে ফলো করতে হবে মেথড ডেমনস্ট্রেশনের জন্য। নাম্বার 1 প্ল্যানিং এন্ড প্রিপারেশন, 2 নম্বর ইমপ্লিমেন্টেশন এন্ড ফলো আপ। একই 3টা হচ্ছে রেজাল্ট ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও। এই যে দেখো পদ্ধতি প্রদর্শনী, একসাথে গ্রুপ অফ ফার্মার দেখতেছে। তাহলে সুবিধা কি দেখো, মেথড ডেমনস্ট্রেশনের সুবিধা কি? অ্যাডভান্টেজেস অফ মেথড ডেমনস্ট্রেশন, ইফেক্টিভ ইন টিচিং স্কিলস। যে কোনো একটা স্কিল, যে কোনো একটা টেকনোলজি কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানোর জন্য মেথড ডেমনস্ট্রেশন ভেরি মাচ ইফেক্টিভ টিচিং মেথড। তারপরে দেখো কি, হিয়ারিং এন্ড সিইং অকার সাইমultaneously, দেখা এবং শোনা একসাথে ঘটে মেথড ডেমনস্ট্রেশনে, কারণ আমি একসাথে দেখাচ্ছি পদ্ধতিটা এবং সেটা ব্যাখ্যাও করছি। এবং ফার্মার এক্সটেনশন ওয়ার্কার এবং যারা শিখতেছে তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় এক্সটেনশন ওয়ার্কারের মধ্যেও, যে না আমি তাদেরকে হাতে কলমে শিখাইছি, তাহলে তারা কিন্তু এটা আসলে ফিল্ডে ব্যবহার করতে পারবে। তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় যে টেকনোলজিটা অবশ্যই ফার্মার গ্রহণ করবে। হেল্পস টু ইনক্রিজ দ্য ফ্যামিলিয়ারিটি অফ এক্সটেনশন ওয়ার্ক। একটা পদ্ধতি প্রদর্শনী যখন তুমি করছো এই গ্রুপ অফ ফার্মারের সামনে, তারা যখন সেটা শিখছে এবং সেটা শেখার পরে কি তারা অ্যাপ্লাই করছে, এবং তাদের দেখা দেখে আরো ফার্মার উৎসাহিত হবে যে না আমাদেরকে শিখাই দেন, তখন ওই ফার্মাররা তাদেরকে শেখাবে। এভাবে কিন্তু কি হয়, এক্সটেনশন কাজের পরিচিতি কিন্তু বৃদ্ধি পায়। ইনএক্সপেন্সিভ, এটা খুব বেশি কস্টলি মেথড না মেথড ডেমনস্ট্রেশন। আচ্ছা, অসুবিধাটা কি দেখো, সুইটেবল মেনলি ফর প্র্যাকটিসেস ইনভলভিং স্কিলস। আসলে আমি মেথড ডেমনস্ট্রেশন কিন্তু সবসময় দিতে পারবো না। যদি আমি কোনো ক্রপের ইল্ড বাড়ছে কমছে দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি মেথড ডেমনস্ট্রেশন দিতে পারবো না। বা যেগুলোতে আসলে স্কিল রিলেটেড না, হাতে কলমে শেখানোর মতো বিষয় নাই, অনেক টেকনোলজি আছে, অনেক ভ্যারাইটি আছে যেগুলো হাতে কলমে দেখানোর মতো না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি মেথড ডেমনস্ট্রেশন দিতে পারবা না, এটা একটা লিমিটেশন। এবং অবশ্যই তোমাকে আগে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ইকুইপমেন্ট রেডি রাখতে হবে, এবং এক্সটেনশন ওয়ার্কারকে অবশ্যই দক্ষ হতে হবে সেটা দেখানোর ক্ষেত্রে। না হলে কি হবে, তুমি যদি ঠিকভাবে দেখাতে না পারো, সেটা ব্যাখ্যা দিতে না পারো, ভুল ব্যাখ্যা দাও, ফার্মার কিন্তু তোমার প্রতি আস্থা হারাবে, সে কিন্তু পরবর্তীতে মেথড ডেমনস্ট্রেশন দিলে সেটা নিতে চাইবে না। কাজে তোমাকে ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে আগে থেকেই। টাইম কনজিউমিং, অনেক সময় লেগে যায়, একজন ফার্মারকে সুযোগ দেওয়া, সেটা ব্যাখ্যা করা অনেক সময় লেগে যায়, অনেক সময় এটা টাইম কনজিউমিং প্রসেস। আবার অনেক সময় কি তুমি যেহেতু একসাথে গ্রুপ অফ ফার্মার্স আছে, তাদের জন্য কমফোর্টেবল অ্যাকোমোডেশনটা মেনটেন করা কঠিন হয়ে যায়। তারপরে দেখো, মে অ্যাক্ট নেগেটিভলি ইফ কন্ডাক্টেড বাই আনস্কিলড হ্যান্ড। অনেক সময় যদি অদক্ষ লোক দ্বারা এটা কন্ডাক্ট করা হয়, তাহলে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, ফার্মারদের সামনে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এ পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো? না ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আচ্ছা, মেথড ডেমনস্ট্রেশন তাহলে আসলে কি জিনিস এটা? এটা কি টিচিং মেথড নাই এর? তাহলে মেথড ডেমনস্ট্রেশন টিচিং মেথড। হ্যাঁ, ভেরি গুড, এটা একটা টিচিং মেথড। এটা কি ইন্ডিভিজুয়াল না গ্রুপ টিচিং মেথড না মাস? গ্রুপ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এই যে দেখো এখন ফলাফল প্রদর্শনীতে চলে যাই। রেজাল্ট ডেমনস্ট্রেশন, তোমরা কি এরকম দেখেছো বাড়ি যাওয়ার আশেপাশে বা রাস্তার এরকম দেখেছো কখনো এরকম সাইনবোর্ড? ম্যাম, যে কোনো একটা প্রযুক্তি যখন ফিল্ড লেভেলে, সেটা দেখো, এটা কিসের দেখা যাচ্ছে, তোমাকে দেখতে পাচ্ছ স্লাইডে, এটা কিসের ক্ষেত মনে হচ্ছে? বিনা সরিষা। সরিষা, হ্যাঁ। তাহলে দেখো এটা হচ্ছে সরিষা, বিনা সরিষা 4। এই জাতটাকে যখন মানে ফিল্ড লেভেলে অ্যাপ্লাই করার জন্য আমি দিচ্ছি এই সাইনবোর্ডটার মাধ্যমে, হয়তো এটার কোনো ফলন বেশি ভালো অন্যান্য সরিষা জাতের চাইতে, বা এরকম বিষয়গুলোর জন্য আমি এটা রেজাল্ট ডেমনস্ট্রেশন একটা প্লট, এটাকে আমি বলবো। তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কি দেখো, এটা হচ্ছে একটা ভিজুয়াল টিচিং টেকনিক when the results of a technology or innovation are shown to the farmers। কোন একটা টেকনোলজির
বা কোনো একটা উদ্ভাবন, মানে ইনোভেশন মানে হচ্ছে কি নতুন একটা কোনো উদ্ভাবন, সেটা রেজাল্টটা যখন আমি ফার্মারকে সচক্ষে দেখাবো, সেটাই হচ্ছে ফলাফল প্রদর্শনী, বাংলায় ইংরেজিতে বলবো রেজাল্ট ডেমনস্ট্রেশন। যে কোনো টেকনোলজি ভ্যারাইটির ফলাফলটা আমি ফার্মারকে একদম নিজের চোখে দেখাবো। কারণ ফার্মার অনেক সময় বলে আমি যদি এখন ফার্মারকে বলি যে আগের যে সরিষা ছিল সেটা সরিষার চাইতে এখন যে নতুন সরিষার জাতটা আসছে সেটার ফলন দ্বিগুণ বেশি, ফার্মার কিন্তু বিশ্বাস করবে না, বলবে এগুলো আন্দাজি কথাবার্তা বলতেছেন, এটা অসম্ভব। কিন্তু তুমি যখন তাকে একদম ফাইনালি রেজাল্টটা দেখাবা, সে যখন নিজের চোখে দেখবে, তাহলে কি সে টেকনোলজিটা নিতে আগ্রহী হবে কিনা বেশি, বলো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এজন্যই কিন্তু এক্সটেনশন টিচিং মেথডের একটা মেথড হচ্ছে রেজাল্ট ডেমনস্ট্রেশন। এর মাধ্যমে টেকনোলজি ডিসেমিনেশনটা কিন্তু সহজ হয়, ফলাফল নিজের চোখে দেখে বিশ্বাস করে এবং সে ফার্মার তখন নিজে থেকে নিতে চাইবে। এ ট্রেন ফার্মার, আচ্ছা কিন্তু আমি ধরো একটা নতুন জাত, এটা তাহলে আমি কোথায় কার প্লটে দিব? এই যে বিনা সরিষার যে ক্ষেতটা দেখলা, এটা কার ক্ষেত? এটা তোমাদের কি মনে হয়? ফার্মার। হ্যাঁ, অবশ্যই এটা একজন ফার্মারের ক্ষেত, কারণ সব ফার্মার তো আর নিতে চাইবে না তা কিন্তু না, অবশ্যই কোনো না কোনো একজন ফার্মার নিতে চাইবেন, তার ক্ষেতে আমি সেটা করব। কিন্তু তার সুবিধাটা কি, তাকে সব ধরনের, মানে যেহেতু উনি আমি রেজাল্ট ডেমনস্ট্রেশন প্লট হিসেবে তার প্লটটা নিচ্ছি, এজন্য এক্সটেনশন অফিস থেকে সব ধরনের বীজ, সার, সেচ সব সুবিধা কিন্তু এই ফার্মার পাবে ফার্স্ট টাইম। বুঝতে পারছো? তার ক্ষেত্রে আমি সব ধরনের সুবিধা দিব ফার্স্ট টাইম, একজন এক্সটেনশন ওয়ার্কার সবকিছু দিবে, এক্সটেনশন অফিস, কৃষি মন্ত্রণালয় সব ধরনের সুবিধা তাকে দিবে। পরে যখন ফলাফলটা হবে তখন সেটা আমি অন্য ফার্মারদেরকে ডেকে, এই গ্রুপ অফ ফার্মার্স আমি ডেকে দেখাবো যে দেখেন, তখন তারা দেখে সেটা আগ্রহী হবে। এজন্য বলা হচ্ছে দেখো কি, এ ট্রেন ফার্মার ক্যারিজ অন দ্য ইমপ্রুভ প্র্যাকটিস আন্ডার দ্য সুপারভিশন অফ এক্সটেনশন ওয়ার্কার। একজন ট্রেন ফার্মারের প্লটে আমি সেটা করব এবং কে সেটা সুপারভাইজ করবে? একজন এক্সটেনশন ওয়ার্কার, টাইম টু টাইম মনিটর করবেন উনি। ইট শোজ দ্য ভিজিবল প্রুফ টু এ সিলেক্টেড অডিয়েন্স এন্ড দ্য বেনিফিট অফ সিইং ইমপ্রুভ প্র্যাকটিসেস। দেখো রেজাল্ট ডেমনস্ট্রেশনটা হচ্ছে তাহলে কি, ভিজিবল প্রুফ, একদম আমি হাতে নাতে বলা যাবে না, এটা একদম সচক্ষে আমি ফলাফলটা দেখাবো ফার্মারকে। এই যে দেখো সবকিছু এরকম করে একটা, মানে কি তোমাকে সাইনবোর্ড থাকতে হয়, রেজাল্ট ডেমনস্ট্রেশন প্লটে কিন্তু সাইনবোর্ড থাকার লাগে। তারপর আমি কি করছি দেখো, এই গ্রুপ অফ ফার্মার্স কে নিয়ে আসছি বা আশেপাশে লোকজনকে নিয়ে এসে দেখো যে ফলনটা দেখানোর জন্য। টাইপস অফ রেজাল্ট ডেমনস্ট্রেশন, রেজাল্ট ডেমনস্ট্রেশনের কয়েকটা টাইপস আছে। ম্যাম হ্যাঁ এক্ষেত্রে যে আমরা গ্রুপ অফ ফার্মারকে ডাকবো, সেটা কি আগে থেকেই জানানো হবে যে আজকে দেখানো হ্যাঁ হবে? হ্যাঁ 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 অবশ্যই, যে প্রসিডিউরের মধ্যে আসবে, প্ল্যানিং এ তাদেরকে আগে টাইম, ডেট, ভেন্যু জানাই দিতে হবে মেথড ডেমনস্ট্রেশনের মতো। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে টাইপস অফ রেজাল্ট ডেমনস্ট্রেশন দেখো, রেজাল্ট ডেমনস্ট্রেশন 4 ধরনের আছে: শর্ট ডিউরেশন, লং ডিউরেশন, সিঙ্গেল প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। আচ্ছা শর্ট ডিউরেশনটা কি? দেখো আমি যদি অল্প সময়ে কোনো একটা বিষয়ের ফলাফল দেখাতে চাই ফার্মারকে, খুব অল্প সময়ে, তুমি এখানে এগ্রিকালচারের জন্য দিতে পারতা কি ল্যান্ড প্রিপারেশন ফর কি ক্রপ কাল্টিভেশন। এটা কি অল্প সময়ে ফলাফলটা দেখানো যাবে কিনা বলো? জি ম্যাম। আমি জাস্ট ল্যান্ডটা তৈরি করে দেখাই দিলাম। কিন্তু লং ডিউরেশনটা কি? ইনডিউস ব্রিডিং, কোন একটা নতুন ক্রপ ভ্যারাইটির ব্রিডিং সিস্টেমটা ধাপে ধাপে দেখাতে চাই, বা কোনো একটা ইল্ড গ্যাপ আমি বোঝাতে চাই যে আগের ক্রপের চাইতে এই ক্রপের ফলন বেশি, তাহলে তোমাকে কি অনেকদিন অপেক্ষা করতে হবে না? একটা সিজন তো অপেক্ষা করতে হবে, বা 4 মাস 3 মাস 4 মাস অপেক্ষা করতে হবে ক্রপটা লাগানো থেকে শুরু করে একদম ইল্ড আসা পর্যন্ত। এগুলো হচ্ছে কি লং ডিউরেশন রেজাল্ট ডেমনস্ট্রেশন। কোনো একটা কাজের বা কোনো টেকনোলজির ফলাফল যখন পেতে আমাদের একটু দেরি হয়, ফলাফলটা প্রদর্শন করতে আমাদের সময় লাগে, সেটাকে আমরা বলবো লং ডিউরেশন রেজাল্ট ডেমনস্ট্রেশন। আবার কি দেখো, সিঙ্গেল প্র্যাকটিস, শুধু আমি যদি একটা পদ্ধতি দেখাই, the application of improved বা application of urea fertilizer in the field। কিন্তু কি দেখো, মোর প্র্যাকটিস কি হবে, যদি আমি কমপ্লিট প্যাকেজ একটা টোটাল ধান উৎপাদন করতে বা গম উৎপাদন করতে, সরিষা উৎপাদন করতে, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি প্র্যাকটিস আমি ফলো করছি, ইমপ্রুভ প্র্যাকটিস, সেটা যদি ধাপে ধাপে আমি নোট ডাউন করে রাখি এবং সেটার ফলাফলটা প্রতি ধাপে আমি দেখাই, সেটা হচ্ছে কি একসাথে অনেকগুলো পদ্ধতির যদি কোনো ডেমনস্ট্রেশন দেখাতে চাই, সেটা হবে মোর প্র্যাকটিস রেজাল্ট ডেমনস্ট্রেশন। তুমি ফার্মারকে শুধুমাত্র কিভাবে ইউরিয়া ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করতে হয়
সেটার উপরও রেজাল্ট ডেমনস্ট্রেশন দেখাতে পারো যে এটা ইউরিয়া ফার্টিলাইজার অ্যাপ্লাই করার পরে হচ্ছে এটার ফলন বেশি হয়েছে, বা তুমি ওভারঅল প্যাকেজটা, যেমন কি আপনি জমি ভাবে তৈরি করলে আগেরটা চাইতে পরেরটার ফলন বাড়বে, আপনি ফার্টিলাইজার এভাবে দিলে ফলন বাড়বে, আপনি আগাছা এভাবে পরিষ্কার করলে ফলন বাড়বে, এভাবে কমপ্লিট প্যাকেজের উপরও তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন দিতে পারো। তাহলে 4 ধরনের আছে: শর্ট ডিউরেশন, লং ডিউরেশন, সিঙ্গেল প্র্যাকটিস এবং মোর প্র্যাকটিসেস রেজাল্ট ডেমনস্ট্রেশন। প্রসিডিউর কিন্তু সেম, দেখো প্ল্যানিং এন্ড প্রিপারেশন, তারপরে আছে ইমপ্লিমেন্টেশন এন্ড আছে ফলো আপ। দেখো এটা মেথড ডেমনস্ট্রেশনের মতোই। তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে? প্ল্যানিং এ একটু আলাদা খেয়াল করো, অ্যানালাইজিং ফার্মার্স সিচুয়েশন, ফার্মারের ওভারঅল সিচুয়েশন আমাকে খেয়াল করতে হবে। আমি যে ফার্মারকে ডেমনস্ট্রেশন দিয়েছি সেটা দেখানোর মতো পর্যায়ে গেছে কিনা সেটা তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। এখন ফলন হয়নি, তুমি আগেই তো রেজাল্ট ডেমনস্ট্রেশন দিতে পারো না। তোমাকে দেখতে হবে যে ফার্মারের কন্ডিশনটা কি অবস্থায় আছে, এখন আমি এখন রেজাল্ট ডেমনস্ট্রেশন দেওয়ার মতো সময় এসেছে কিনা। তারপরে কি দেখো, প্রফিটেবল প্র্যাকটিস অবশ্যই দেখাতে হবে। গতানুগতিক প্র্যাকটিস রেজাল্ট ডেমনস্ট্রেশন দিলে লাভ নাই। নতুন নতুন বা আগেরটার চাইতে এটার প্রফিটেবিলিটি ভালো কিনা তোমাকে সবসময় চেষ্টা করতে হবে কি আগে যে টেকনোলজি গুলো ফিল্ডে ছিল সেটার চাইতে নতুন টেকনোলজিটা কোন দিক দিয়ে ভালো, সেটা চাষ করতে সুবিধা, অল্প সময়ে হয় নাকি ইল্ড বেশি হয়, নাকি খরচ কম, নাকি পোকার আক্রমণ করে না। যে কোনো একটা প্রফিটেবল দিক তোমার থাকতে হবে অন্য আগের টেকনোলজির চাইতে, তখনই তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন দিতে চাইবা পারবা যে হ্যাঁ আগের ফলন কম বেশি সেটার পার্থক্য নাই, কিন্তু আগের এই সরিষাতে পোকা আক্রমণ হয়তো, এখন যে নতুন জাতের সরিষাটা আছে এটাতে পোকার আক্রমণ হয় না। এটা তুমি দেখাতে পারো ফলাফলের মাধ্যমে যে দেখেন এটা কিন্তু পোকার আক্রমণ হয়নি। কাজেই তুমি আগে যে টেকনোলজি গুলো ফিল্ডে থাকে সেটার চাইতে যে কোনো একটা দিকে প্রফিটেবল সেই প্র্যাকটিসটা তুমি বাছাই করবা রেজাল্ট ডেমনস্ট্রেশনের জন্য। তারপরে কি করতে হবে? কিছু রেসপন্সিবল এবং কোঅপারেটিং ফার্মার্স নিতে হবে যাদের সোসাইটিতে একটা ভালো অবস্থান আছে, মানে তাদেরকে আশেপাশের ফার্মাররা বিশ্বাস করে বা তাদেরকে জানে যে না তারা আমাদেরকে ভুল পরামর্শ দিবে না। এক কথা লোকাল লিডার তাদেরকে তোমরা সিলেক্ট করবা যেন তারা ফার্মারদেরকে রেজাল্ট ডেমনস্ট্রেশনটা দেখতে আসার জন্য উৎসাহিত করতে পারে বা তারা নিজেদের প্লটে রেজাল্ট ডেমনস্ট্রেশন নিতে আগ্রহী হয়। এরকম কিছু ফার্মার সব জায়গাতে থাকে যারা নিজেরা উৎসাহিত হয় এবং অন্যদেরকে উৎসাহিত করে। ওনারা যদি না থাকতো আসলে এক্সটেনশন কাজ এত বেশি সহজে হতো না, কারণ এক্সটেনশন ওয়ার্কার যতই বোঝান না কেন নিজেদের যদি স্থানীয় প্রতিনিধি না থাকে সেটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত অনেক সময়। তারপরে কি একটা লোকেশন সিলেক্ট করতে হবে, সুইটেবল লোকেশন। এটা তোমাকে সিলেক্ট করতে হবে আগে, তুমি যখন রেজাল্ট ডেমনস্ট্রেশন প্লটটা দিবা একটা গ্রামের মাঝামাঝি হইলে, বা একই প্রদর্শনী তুমি যদি একটা গ্রামের যদি এরিয়া বড় হয় 2-3 জায়গায় দিতে পারো একই প্রদর্শনী একই জাতের উপরে, তাহলে কি হবে সবার জন্য সুবিধা হবে। তাহলে গ্রামের এক কোনায় দিলে কি হবে, সবাইকে হয়তো দূরে যেতে হবে, অনেক উৎসাহিত হবে না, বলে আমি এত দূর কষ্ট করে যেতে পারবো না। তাহলে তোমার যদি এরিয়া অনেক বড় হয় তুমি একই জাতের একই মতো রেজাল্ট ডেমনস্ট্রেশন 4-5টা 3-4টা প্লটে দিতে পারো একই মতো। তাহলে কিন্তু কি তুমি যখন ভাগ ভাগ করে ফার্মারদেরকে ডাকবা তারা কিন্তু উৎসাহিত হবে, যেতে সুবিধা হবে। এমন একটা জায়গায় তুমি ডেমনস্ট্রেশনটা সেট করবা যেন সুবিধা হয়। প্রশ্ন আছে কোনো? কারো কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ ম্যাম। কাজে রেজাল্ট ডেমনস্ট্রেশনের প্ল্যানিংটা তোমার কখন নিতে হচ্ছে? তুমি যদি সিঙ্গেল প্র্যাকটিস করো সেটা অল্প সময় হবে, কিন্তু যদি একটা ক্রপ ভ্যারাইটি ডেভেলপমেন্ট দেখাতে চাও তাহলে কিন্তু তোমাকে মোটামুটি 3-4 মাস সময় হাতে নিয়ে ফলাফলটার জন্য তৈরি থাকতে হবে। আগে থেকে প্লটটা সিলেক্ট করতে হবে, কোথায় তুমি করবা, কোন ফার্মারকে দিবা, এগুলো আগে থেকে তোমার সিলেক্ট করতে হবে জায়গা। ইমপ্লিমেন্টেশন কি দেখো একই মতোই, তুমি হচ্ছে কি করবা, কি কি দেখাবা, স্টেপ গুলো তোমার আগে রিহার্সাল করে রাখতে হবে যে ফার্মারকে তুমি কিভাবে দেখাবা, কিভাবে ব্যাখ্যা করবা এবং কি উদ্দেশ্যে তুমি দেখাচ্ছ, এটার উদ্দেশ্যটা কি। তুমি ফার্মারকে বলতে হবে যে আমি আপনাকে এই ফলাফলটা দেখাচ্ছি কারণ এটা আগের চাইতে উৎপাদন এটার বেশি। বা তুমি যদি পোকা বিরোধী জাত দেখো তাহলে বলবো কি আগেরটাতে পোকার আক্রমণ হতো এটাতে হয় না, মানে এই উদ্দেশ্যটা কি, এই রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কেন দেখাচ্ছ তুমি সেটা তোমাকে সুন্দর মতো জানতে হবে, ব্যাখ্যা করতে হবে ফার্মারের সামনে। তারপরে দেখো কি অর্গানাইজিং ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্টস, এখানেও লাগবে, কারণ হচ্ছে তুমি তাদেরকে বুঝাবা যে আসলে এই যে দেখেন এই বীজটা, ধানের বীজটা দেখেন আগেরটার চাইতে এটা অনেক বেশি পরিষ্কার, কিংবা হচ্ছে এগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল রেজাল্ট ডেমনস্ট্রেশনের। বা তুমি
ক্রপের ইলটা দেখাইলা যে দেখেন আগে কুশিতে অল্প পরিমাণ ধান হইতো, এখন বেশি পরিমাণ ধান হচ্ছে, ধানের ছড়া বেশি হচ্ছে, এই বিষয়গুলো তোমাকে দেখাতে হবে। তারপরে কি অবশ্যই টাইম ডেট আগে থেকে ঠিক করে রাখতে হবে, এবং সুইটেবল সাইনবোর্ড। প্রতিটা প্রদর্শনী প্লটে কিন্তু কি থাকতে হবে, সাইনবোর্ড থাকতে হবে, যেন কি পথচারী বা আশেপাশে মানুষ যখন যাবে ওখান থেকে তারা কিন্তু দেখতে পারবে যে এটা একটা প্রদর্শনী প্লট, এখানে নতুন একটা টেকনোলজি বা নতুন একটা ভ্যারাইটি আসবে। এটার জন্য তোমাকে অবশ্যই সাইনবোর্ড থাকতে হবে রেজাল্ট ডেমনস্ট্রেশন প্লটে। কম্পেয়ারিং দ্য রেজাল্টস অফ ডেমনস্ট্রেশন উইথ দ্য ফার্মার্স এক্সিস্টিং প্র্যাকটিস। ফার্মার যে বর্তমানে যে পদ্ধতিটা ফলো করছে সেটার চাইতে যে রেজাল্ট ডেমনস্ট্রেশনটা তুমি দিবা সেটার মধ্যে কি কম্পারিজন করার মতো ফলাফল থাকতে হবে, কম্পেয়ারিং যেন করতে পারে ফার্মার। ফার্মারকে তুমি কি করতে হবে, উৎসাহিত করতে হবে, এমফাসিস দিতে হবে টু দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য নিউ প্র্যাকটিস ইন ফার্মার্স ওন সিচুয়েশন। আমি যখন রেজাল্ট ডেমনস্ট্রেশন গুলো দেখাবো সেটা যেন, ওটা তো এক্সটেনশন ওয়ার্কাররা সুপারভাইজ করছে, কিন্তু যখন ফার্মার সেটা ফিল্ড লেভেলে নিজেরাই করবে, যেন তারা করতে পারে, তোমাকে এরকম ফ্যাসিলিটিস গুলা দিতে হবে যেন তারা নিজেরাই করতে পারে। এই যে দেখো ফলো আপটা আমি কি করব, আমি মাস মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, নতুন কোন টেকনোলজি বা ভ্যারাইটির ফলো মানে এটা করতে পারি আমি, যে আমরা এটা ফিল্ড লেভেলে চাষ করেছি একজন ফার্মারের প্লটে, এবং সেটার ফলাফলটা আসলে ফিল্ডে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি বলি এক্সটেনশন হচ্ছে, তোমরা অলরেডি জানো যে 2 ওয়ে প্রসেস। তোমাদের হয়তো স্যার বলেছেন কিনা আমি জানি না, প্রথম ক্লাসে বলার কথা। ফার্মার তার কোনো যদি প্রবলেম হয় সেটা কার সাথে সে শেয়ার করবে, ফিল্ড লেভেলে এক্সটেনশন ওয়ার্কারের সাথে, এবং এক্সটেনশন ওয়ার্কার সেগুলো রিসার্চ ইনস্টিটিউটকে জানাবে, তারা হচ্ছে নতুন টেকনোলজি বা ভ্যারাইটি ডেভেলপ করবে। একইভাবে নতুন টেকনোলজি বা ভ্যারাইটি ডেভেলপমেন্টের পর সেটা এক্সটেনশন ওয়ার্কারের কাছে আসে, এক্সটেনশন ওয়ার্কার সেটা ফার্মারকে দেয়। এটা হচ্ছে একটা 2 ওয়ে প্রসেস। তাহলে এক্সটেনশন ওয়ার্কার এখানে কিসের মতো ভূমিকা পালন করে বলো? মাধ্যম, মিডিয়া। হ্যাঁ, মিডিয়া। নিজের মতো কাজ করছে। হ্যাঁ, এক্সটেনশন ফার্মারের প্রবলেম সে শুনবে এক্সটেনশন ওয়ার্কার, এবং উনি রিসার্চ ইনস্টিটিউটকে জানাবে, রিসার্চ ইনস্টিটিউট নতুন টেকনোলজি ডেভেলপমেন্ট করে ফার্মারকে দিবে, ফার্মার এক্সটেনশন ওয়ার্কারকে দিবে, এক্সটেনশন ওয়ার্কার আবার সেটা ফার্মারকে দিবে। কাজেই এটা হচ্ছে একটা 2 ওয়ে প্রসেস। তাহলে আমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কি করব, ফলাফলগুলো আমি জানাতে পারি মাস মিডিয়া ব্যবহার করে। আবার বিভিন্ন হচ্ছে ভিজুয়াল, অডিও ভিজুয়াল এইডস ব্যবহার করতে পারি আমি, যেন ভবিষ্যতে সেটা কাজে দেয়। যেমন কি তুমি এটা রেকর্ড করে রাখতে পারো, যেন পরবর্তীতে তুমি যখন ফার্মারদেরকে দেখাচ্ছ তখন তুমি তাদেরকে ছবির মাধ্যমে দেখাতে পারো, স্লাইড ব্যবহার করে দেখাতে পারো, এই বিষয়গুলা। তারপরে কি করতে পারো, ইউটিলাইজিং ডেমনস্ট্রেটিং ফার্মার্স ইন ডিফারেন্ট মিটিংস এন্ড ট্রেনিং প্রোগ্রাম। যে ফার্মারের প্লটে তুমি ডেমনস্ট্রেশনটা দিয়েছিলা সে ফার্মার তো নিজে করছে এক্সটেনশন ওয়ার্কারের সুপারভাইজেশনে, কাজে ওই ফার্মারকে তুমি বিভিন্ন মিটিং এ বা ট্রেনিং এ দাওয়াত দিতে পারো, যেন সে সেটা ব্যাখ্যা করতে পারে অন্যান্য ফার্মারদের সামনে। সুবিধা কি, এক কথা যদি বলতে চাই, তোমাদের সময় শেষের দিকে চলে আসছে, যে এটার ফলাফলটা বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা ফার্মার হাতে মানে নিজের চোখে দেখতে পারবে বেনিফিটটা। এবং দেখো, ভেরি ইফেক্টিভ ইন স্টিমুলেটিং লার্নিং বাই ইনভলভিং মোর সেন্স অর্গান। এখানে কি সবগুলা সেন্স অর্গানই কাজ করছে, ফার্মার নিজের চোখে দেখতেছে, সে বেশি উৎসাহিত বোধ করবে, দেখতেছে, তারপর ব্যাখ্যাগুলো শুনছে। তারপরে কি ফার্মারকে মোটিভেট করা সহজ হয় নিউ প্র্যাকটিস নিতে, মোটিভেটস এ গ্রুপ অফ পিপল টু অ্যাডপ্ট নিউ প্র্যাকটিস। ফলাফলটা নিজের চোখে দেখতেছে ফার্মার, নিজের চোখে দেখে বিশ্বাস করে সে সেটা নিতে উৎসাহিত হবে। ফার্মারের মধ্যে কনফিডেন্স তৈরি হয় এবং এক্সটেনশন ওয়ার্কারের মধ্যে কনফিডেন্স তৈরি হয়। কারণ হচ্ছে এক্সটেনশন ওয়ার্কার যখন পদ্ধতিটা দিল ফার্মারকে, ফার্মার সেটা নিজের প্লটে করলো একজন ফার্মার, এবং সেটা ফলনটা আশানুরূপ আসলো, আমি যেটা আশা করেছিলাম সেরকমই আসছে। তাহলে কিন্তু কি হবে, এক্সটেনশন ওয়ার্কারও মানে কনফিডেন্স পাবেন যে না, এটা আসলে ফিল্ড লেভেলে ফার্মারদের জন্য উপকার বয়ে আনবে। কাজে যে ফার্মার রেজাল্ট ডেমনস্ট্রেশনটা করতেছে তার প্লটে এবং যে এক্সটেনশন ওয়ার্কার সেটা কন্ডাক্ট করছেন, দুজনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় এবং লিডারশিপ তৈরি হবে। অবশ্য যে ফার্মার তার প্লটটা আগে দিল রেজাল্ট ডেমনস্ট্রেশন করার জন্য, সে তো নিজেকে মনে করবে কি আমি পায়োনিয়ার, এই টেকনোলজিটা আমার প্লটের মাধ্যমে আসছে, এভাবে কিন্তু কি হবে, লিডারশিপ ডেভেলপমেন্ট হবে। আর তোমাদের কি মনে হয়, তাহলে বারবার কি একজন ফার্মারকে কি দেওয়া উচিত রেজাল্ট ডেমনস্ট্রেশন প্লট? নো ম্যাম, চেঞ্জ করে দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে সে বারবার সুবিধাটা পেয়ে যাবে, কারণ সবকিছু তো সে পাচ্ছে, সার, সেচ, বীজ, সব সুবিধা সে পাচ্ছে, সে শুধু তার প্লটটা দিচ্ছে।
কারণ সে কিন্তু বারবার নিতে চাইবে, কিন্তু একজন ফার্মারকে বারবার কিন্তু এটা দেওয়াটা কিন্তু পলিসি না এক্সটেনশন ওয়ার্কার, সে চেঞ্জ করে করে দেয় এবং এটাই হচ্ছে দ্বিতীয় সিস্টেম। নাহলে কিন্তু বারবার একজন ফার্মারের বেনিফিট হবে আর অন্যদের মধ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট হবে না। পাবলিসিটি ভ্যালু, এটার কিন্তু পাবলিসিটি ভ্যালুটা খুব ভালো, কারণ হচ্ছে এটা চোখে দেখে নিচ্ছে মানুষ এবং এটা অনেকে উৎসাহিত হয় বেশি। অসুবিধা কি দেখো, এটা সময় বেশি লাগে, এনার্জি এবং ফিনান্সিয়াল সাপোর্টটা বেশি লাগে। প্রথমে যেহেতু একজন ফার্মারকে সব সুবিধা দিচ্ছে এক্সটেনশন অফিস, তারপর অনেক সময় কি হয় আশানুরূপ ফল নাও আসতে পারে। ওয়েদার কন্ডিশন যদি খারাপ হয়, হতে পারে না, ঝড় বৃষ্টি হলে আমফান হয়ে গেল, তাহলে তোমার প্লটটা নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় বড় সময় হয় কি দ্বন্দ্ব, প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব, অনেকে ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত করতে পারে তোমার প্লটটাকে, সোশ্যাল কনফ্লিক্ট বা অন্যান্য ফ্যাক্টর থাকতেই পারে। তখন অনেক সময় কি হয়, যে প্লটটা তুমি প্রদর্শনের জন্য রাখতেছো সেটা অনেক সময় ফেলার হতে পারে। অনেক সময় যখন ফেল হয়ে যায় তখন কিন্তু ফার্মারদের কনফিডেন্স চলে যায় যে না আসলে হয়তো আপনি সত্য কথা বলেননি, এটার ফলন আসলে কম হয়, এটা ঠিক হয় না। সবসময় যে পজিটিভ রেজাল্ট আসে তা কিন্তু না, রেজাল্ট ডেমনস্ট্রেশন অনেক সময় কি নেগেটিভ ফলাফল আনতে পারে এবং তখন ফার্মারদের জন্য এটা ক্ষতির কারণ হয়, কনফিডেন্স হারায় যায়। আবার ভালো একজন ডেমনস্ট্রেটর পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, ভালো একজন ডেমনস্ট্রেটর পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট। আচ্ছা, এগুলো তোমরা তো বুঝতে পারতেছো, ফার্মারের ইনকাম বাড়ে, নতুন প্র্যাকটিস নিতে ফার্মার উৎসাহিত হয়, এই বিষয়গুলা। আর তোমাদের একটু পার্থক্যটা একটু খেয়াল করো, অলরেডি তোমরা জেনে গিয়েছো পার্থক্য। তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশন উদ্দেশ্য কি, কোন একটা টেকনোলজির উপকারিতা এবং প্র্যাকটিসটা কিভাবে করতে, সরি, কোন একটা টেকনোলজির সুবিধাটা আমি হাতে সচক্ষে সেটার ফলাফলটা ফার্মারকে দেখাবো, ফলাফলটা। আর মেথড ডেমনস্ট্রেশনটা কি, একটা স্কিল আমি স্টেপ বাই স্টেপ ফার্মারকে দেখাচ্ছি। কি তোমরা বুঝতে পারছো তো নাকি? জি ম্যাম। আচ্ছা, তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কে কন্ডাক্ট করে? একজন ফার্মারের ফিল্ডে কন্ডাক্ট করা হয় বা একজন হাউস মেকারের বা ইউথ, মানে একটা ফার্মার বা হাউস মেকার বা ইউথের প্লটে আমি করছি। কিন্তু মেথড ডেমনস্ট্রেশন কে কন্ডাক্ট করে? এক্সটেনশন ওয়ার্কার নিজে দেখান বা একজন ট্রেন লোকাল লিডার। কাদেরকে আমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা শেখাবো? দেখো, যে ফার্মারের প্লটে করছি সে তো থাকবেই, পাশাপাশি অন্যরাও এখানে আসতে পারবে, অন্য ফার্মাররাও। আর এখানে কি ফার্মার, হোম মেকার বা ইউথ, আসলে এক্সটেনশন কাদের জন্য কাজ করে? ফার্মারদের জন্য কাজ করে, যারা ইউথ আছে তাদের জন্য কাজ করে, এবং হোম মেকার বলতে এখানে কি উইমেনদেরকে বোঝানো হচ্ছে। উইমেনরাও কিন্তু এক্সটেনশন ওয়ার্কের সাথে জড়িত, তাদেরকে বিভিন্ন ট্রেনিং বা ডেমনস্ট্রেশনে কিন্তু তোমাকে ডাকতে হবে, এই কথাটা বলা হচ্ছে। তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশন কোথায় করা হয়? ফার্মার ফিল্ডে বা ফার্মারের বাড়িতে। আর মেথড ডেমনস্ট্রেশনটা যে কোনো একটা ট্রেনিং মিটিং এর মাধ্যমে করা হচ্ছে। রেজাল্ট ডেমনস্ট্রেশনটাতে একটু বেশি সময় লাগে, একটা যদি ক্রপিং ভ্যারাইটি দেখাতে চাই আমি, আর মেথড ডেমনস্ট্রেশন তুলনামূলক কম সময় লাগে। রেজাল্ট ডেমনস্ট্রেশনটা আমি কম্পারিজন করছি কি ওল্ড প্র্যাকটিসের সাথে, আর এখানে কোনো কম্পারিজন লাগে না মেথড ডেমনস্ট্রেশনে। আর রেজাল্ট ডেমনস্ট্রেশনে খেয়াল করো, act as good source of information to motivate farmers for adopting technology। আর এটা হচ্ছে কোনো একটা সোর্স না, কারণ এটা আমি সচক্ষে দেখাচ্ছি ফলাফলটা। আর মেথড ডেমনস্ট্রেশন কোনো কিছু সচক্ষে দেখার দরকার নাই, বা আগের পদ্ধতি চাইতে এই পদ্ধতি ভালো সেটা কোনো দরকার নাই, নতুন টেকনোলজির পদ্ধতিগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কিনা?